নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের কিন্তু এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। নিশ্চয়ই তোমরা এতদিন ধরে এই পর্বটা পাওয়ার অপেক্ষা করেছিলে, তো আর অপেক্ষা নয়। আজকের পর্বে দেখতে পাচ্ছি যে আদিত্য পুরো ফোর্সকে নিয়ে গেছে, সুদীপার বাবাও গেছে সঙ্গে, যে ইয়েকে ধরার জন্য, সুন্দরকে ধরার জন্য। তো তারা মানে সুদীপার বাবার মানে হিমাদ্রি বাবুর দেখানো পথ অনুযায়ী, মানে জায়গা অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছে যায়, যেখানে সুন্দরের ঠেক আছে জঙ্গলের মধ্যে। তো এবার আদিত্য সবাইকে মানে অর্ডার দেয় যে তার পারমিশন ছাড়া কেউ যাতে না সামনে আসে, আর কেউ কোনো গুলিগোলা না ছোড়ে, মানে কোনো রকম কোনো শ্যুট না করে তার পারমিশন ছাড়া। সে অর্ডার দেবে, তারপরে যে যা করার করবে, এটা কিন্তু বারবার করে বলে দেয়। আর সবাইকে বলে দেয় কে কোন গাছের পেছনে লুকোবে। আর সুদীপার বাবা থাকে সামনেই, মানে গাছের পেছনেই কিন্তু সামনেই, আর আদিত্য তার সাথেই থাকে। যা কিছু ইনফরমেশন হচ্ছে আদিত্য কিন্তু সবাইকে ইনফর্ম করছে, আর যেমনটা বলছে তেমনটাই করতে বলছে সবাইকে। এবার সুন্দর আর তার বন্ধু বান্ধব দলবল সেখানে আসে, এসে নিয়ে এবার সুন্দর প্ল্যান করছে যে সুদীপাকে আর বিয়ে টিয়ে নয়, ডাইরেক্ট সে ফুলসজ্জা করবে, আর ফুলসজ্জা হয়ে যাওয়ার পর বেচে দেবে, এরকম একটা প্ল্যান করছে। আরও নোংরা নোংরা বিশ্রী কথা বলছে মেয়েটাকে নিয়ে। তো যেটা একজন বাবা হিসেবে কিন্তু শুনে উনি আর স্থির থাকতে পারছেন না, মনে হচ্ছে এক্ষুনি শ্যুট করে মেরে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার। আদিত্য বুঝতে পেরেছে হিমাদ্রি বাবু নিজের কন্ট্রোলে নেই, বলছে হিমাদ্রি বাবু কি করছেন, হিমাদ্রি বাবু কি করছেন, মানে তার বাবা পারে তো এক্ষুনি সামনে চলে আসে, এরকম একটা ব্যাপার। আর রিভলভার একদম তাক করে রেখেছে। তখন ফোনে বলছে, এমনি বলছে যে কি করছেন কি করছেন, তখন দেখছে হিমাদ্রি বাবু আর কারো কথা না শুনে শয়তান এই বলে একদম বেরিয়ে পড়ে। আর তো তাকে দেখতে পেয়ে এদিকে সুন্দরের গুন্ডাগুলো সব লুকিয়ে পড়ে যে যার জায়গা মতো, কেউ বাইকের পেছনে, কেউ গাছের পেছনে লুকিয়ে পড়ে। আর এদিকে মানে আদিত্য বলছে এটা কি করলেন আপনি, কি করলেন আপনি, কি করলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সেফভাবে চলুন, দাঁড়ান। এই বলে গুলি ছুটতে ছুটতে হিমাদ্রি বাবু এগিয়ে চলছে, তার পেছনে আদিত্য তাকে সেভ করার জন্য, আর গুন্ডাগুলো যাতে পালিয়ে না যেতে পারে, আবার গুন্ডাগুলো হিমাদ্রি বাবুকে কোনোভাবে আঘাত না করে দিতে পারে, সবটাই মাথায় রেখে মানে আদিত্য এগিয়ে যাচ্ছে। এবার গুলিগুলো চলছে, ওদিকে সুন্দরও গুলি করছে। এই করতে করতে কিন্তু মানে হিমাদ্রি বাবু গুলি লেগে যায়, মানে হিমাদ্রি বাবুকে ডাইরেক্ট বুকে গুলি করে দেয় সুন্দর। আর ব্যাস, আদিত্য এসে ধরে তার বাবাকে, তার বাবা পড়ে যাচ্ছে। তার বাবা তো তখন চোখে জল, কাঁদছে যে আর মেয়েটার সাথে দেখা হবে না। বলছে এটা আপনি কি করলেন, আদিত্য বলছে এটা আপনি কি করলেন, আমি বারবার করে বললাম এভাবে আসবেন না, সামনে যাবেন না, আপনি কি করলেন এটা বলুন তো। তখন বলছে না স্যার, আপনি ওই সুন্দরকে ছাড়বেন না, আপনি সুন্দরকে ছাড়বেন না। আর ওদিকে কিন্তু গুলির আওয়াজ শুনতে পায় সুদীপাড়া, তারা তো দলমল নিয়ে চলে আসছে এই জঙ্গলের দিকে, শালবনের দিকেই আসছে তারা। তো গুলির আওয়াজ শুনতে পেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে করতে সেখানে যায়, আর গিয়ে দেখে হ্যাঁ বাবার ঠিক গুলি লেগে গেছে, বাবার একদম এরকম অবস্থা। বাবা বলে চিৎকার করে ওঠে। তার বাবা বলছে মারে, মারে আমার আর তোর স্বপ্ন পূরণের সাথে থাকা হলো না মারে, তুই এবার মানে কলকাতা যাস, গিয়ে নিজের স্বপ্ন পূরণ করিস। আদিত্য বলছে অ্যাম্বুলেন্স ডাকছে, চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকছে। আদিত্য তখন তার বাবাকে সামলে নিয়ে এক জায়গায় বসায়। তার বাবা তখন আদিত্যর হাত ধরে বলছে আপনি আমার মেয়েটার দায়িত্ব নিন, প্লিজ স্যার, প্লিজ আমার অনুরোধটুকু রাখুন, আপনি আমার মেয়েটার দায়িত্ব নিন, আমার মেয়েটাকে দেখার কেউ নেই, ওই সুন্দর আমার মেয়েটাকে শেষ করে দেবে, প্লিজ আমার মেয়েটার দায়িত্ব নিন, সারা জীবনের দায়িত্ব নিন। আদিত্য বলছে এসব আপনি কি বলছেন, বলে অনুরোধ করছে আর কি। তখন সুদীপা আসে, এসে তখন বলছে মারে তোর স্বপ্ন কিন্তু তুই পূরণ করিস ডাক্তার হওয়ার, তুই কলকাতা যাস। এই বলতে না বলতেই তিনি কিন্তু দম ছেড়ে দেন। আর সুদীপা তো বাবা বলে চিৎকার করে ওঠে, বাবা বাবা বলে কাঁদতে থাকে, কারণ হাজার হোক বাবার প্রাণপ্রিয় সে, আর বাবাও তার প্রাণপ্রিয়। সে বারবার করে বারণ করেছিল, তখন সেই মুহূর্তগুলোর কথা তার মনে পড়ছে, যে বলেছিল বাবা চলো তোমার আজকে লাস্ট, তোমার রিটায়ার হয়ে গেছে তুমি চলো। তার বাবা তাকে সেই রিটায়ারমেন্টের লেটারটা হাতে দিয়ে বলেছিল তুই যা মা, আমি আসছি তোর কাছে, চিন্তা করিস না, এটা আজকেই লাস্ট, তো এরপরে আর আমি আসবো না এখানে। সব এই কথাগুলো মনে পড়ছে, আর আদিত্যর কথাও মনে পড়ছে। আদিত্যর উপরে চরম রেগে যাচ্ছে, যে আদিত্যকে তো বলেছিল যে ছেড়ে দিন আমার বাবাকে, কিন্তু বলেছিল না আপনার বাবা এখনো অন ডিউটি আছে। এই কথাগুলো সব মনে পড়ছে আর কি। এরপর তো গ্রামের লোকজন সব আফসোস করছে, তার বাবাকে দাহ করা হয়। গ্রামের লোকজন বলছে ইস মেয়েটার আর কেউ রইলো না, মেয়েটার আর কেউ রইলো না, এবার মেয়েটার কী হবে, মেয়েটার স্বপ্নের কী হবে। তখন গ্রামবাসী সবাই মিলে আদিত্যকে অনুরোধ করছে যে আপনি মেয়েটার দায়িত্ব নিন, মেয়েটাকে বাঁচান, মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ, না হলে মেয়েটা একদম পথের জলে, মানে পথে ভেসে যাবে মেয়েটা, আর এরপরে তোদের কোয়ার্টারটাও থাকবে না, ওটাও নিয়ে নেবে, মেয়েটা কোথায় যাবে, এভাবে বলছে। পিসিও বলছে। আদিত্য চুপ করে আছে, দাঁড়িয়ে আছে। এবার মেয়ে যখন বাবার অস্থি ভাসাতে যাচ্ছে, ভাসাতে গিয়ে কিন্তু সিঁড়িতে পা পিছলে পড়ে যাচ্ছে, তখন আদিত্যই সামলায়। তো আদিত্য বলছে
গ্রামের সবার রিকোয়েস্ট রেখে আদিত্য বলছে যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা দরকার আপনি এবার থেকে আমাকে বলবেন, আপনার পড়াশোনার সমস্ত কিছু আপনি আমাকে বলবেন, আপনার কলেজে ভর্তি সেখানে সাইন করা গার্জেন হিসেবে আপনি আমাকে বলবেন, সবটা আমি করব, আমি আপনার দায়িত্ব নেব। সুদীপা বলছে আমি আপনাকে বলেছিলাম আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা রিটায়ার করে গেছে, আপনি আমার বাবাকে ছাড়েননি, আজকে আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, আপনার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। সুদীপার কথা শুনে অবাক হয় আদিত্য। এরপরে সুদীপা অস্থি ভাসিয়ে ও নিজের মনে মানে হেঁটে চলে যাচ্ছে। তখন আদিত্যও চলে যাচ্ছে। আদিত্যকে তখন পুরো গ্রামবাসী আর বিশেষ করে পিসি, মানে মেয়ের পিসি আর কি, বলছে যে আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, মেয়েটা আসলে মাথার ঠিক নেই তো, আর ও মনের দুঃখে মনের কষ্টে এই কথাগুলো আপনাকে বলে ফেলেছে। আদিত্য বলছে দেখুন আমি তো বললাম, কিন্তু ওর যদি রাজি না হয় আমি কি করতে পারি। তো বলছে প্লিজ ওর কথা ধরবেন না, ও হয়তো আরও কিছু বলবে, কিন্তু যা বলছে মনের দুঃখে বলছে, ওর কথা ধরবেন না প্লিজ। তখন আদিত্য সবার কথা রাখে, ঠিক আছে সে আরেকবার চেষ্টা করবে। ওদিকে পরমা তো কাঁদছে ঘরে। পরমা ঠিক করছে যে আদিত্যকে ফোন করবে। তো ফোন করতে গিয়েও করে না, মনে মনে ভাবছে আমি কি ঠিক করলাম, আমি কোনো ভুল করলাম না তো এত কিছু করে, আমি কোনো ভুল করলাম না তো, এমনটা ভাবছে আর কি মনে মনে। আর ওদিকে সঞ্চারী তার কথা শোনার জন্য কান পাচ্ছে। তখন কিন্তু আদিত্যর মা সেখানে চলে আসে, কি ব্যাপার কি করছো তুমি? বলে না মানে বলে তুমি জানো না ফুলসজ্জের রাতে একটা মেয়ের যদি স্বামী তার কাছে না থাকে তার মনের অবস্থা কি হয়। বলে আমি আসলে সেটাই দেখার জন্য, বলে সেটা দেখতে হবে তোমাকে, তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি জানো না যে কি হতে পারে। যাই হোক এই সমস্ত কাজ করবে না, বড় মা দেখলে কি হতো, চলো আমার সাথে নিচে, এই বলে নিচে নিয়ে চলে যায়। ওদিকে সুদীপা বসে বসে কাঁদছে, তার বাবার ছবি দেখছে আর তার বাবার সাথে কাটানো সব স্মৃতিগুলো, তার বাবার কথা, সে ঘোড়া হয়েছিল, তার বাবা তার মেয়ের ভার কাঁধে বইবে, তার মেয়ের রাগ ভাঙানোর জন্য কত কি করতো তার বাবা, তার মেয়ের শরীরে লাগা সামান্য থেকে সামান্যতম চোটও তার বাবা সহ্য করতে পারতো না, তার মেয়ের অভিমান তার বাবা সহ্য করতো, এখন কে করবে, কে আছে তার, কে তার অভিমান সহ্য করবে, কে তার দায়িত্ব বহন করবে, কে কে তার আপনজন হবে, এমনটা ভাবছে। ভাবতে ভাবতেই তার বাবার ছবির উপরে আদিত্যর ছবি দেখতে পায়, কারণ আদিত্য তার পেছনে এসেছে। পেছন ঘুরে দেখে আদিত্য। আদিত্য বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি জানি হয়তো এই সিচুয়েশনে আমার এই কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তবুও কেন করছি কারণটা আমি আপনাকে বলতে পারবো না, আপনি কারণটা জানতে চাইবেন না, কিন্তু এই বিয়েটা আমি করছি শুধুমাত্র আপনার দায়িত্ব নেওয়ার জন্যে। আমাদের বিয়ের পর কিন্তু আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, আপনি কিন্তু আমার কাছ থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না। সুদীপা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। বলছে আপনার বাবার স্বপ্ন ছিল আপনি ডাক্তার হবেন, একবার ভেবে দেখবেন, তবে আপনি সময় নিন, সময় নিয়ে আপনি আমাকে বলবেন। এই বলে আদিত্য চলে যায়। পিসি কিন্তু আড়াল থেকে সব কথা শোনে। তারপর মেয়ের পিসি এসে তাকে বলছে যে মারে, তোর বাবার শেষ ইচ্ছে ছিল তুই বড় ডাক্তার হবি, কলকাতায় যাবি, তোর বাবাও চেয়েছিলেন, মানে দাদাও চেয়েছিলেন যে এই আদিত্যবাবুর সাথে তোর বিয়েটা হোক, তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা। তাই বলছে পিসি। বলছে দাদাবাবু তোমার জন্য প্রাণটা বিসর্জন দিয়েছেন, তার এই বিসর্জনকে ব্যর্থ হতে দিও না, রাজি হয়ে যাও। আর ওদিকে পরমা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এদিকে পিসির বোঝানোর পর বাবার ছবি ধরে কেঁদে যাচ্ছে মানে সুদীপা। ওদিকে আদিত্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে দাদার সম্পর্কটা বাঁচাতে, দাদার জীবনটা শুধরে দিতে, মানে দাদার জীবনটা ভালো করতে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হবে। এটাই হয়তো নিয়তিতে আছে, এটাই হয়তো ভগবান চান যে আমি সুদীপাকে বিয়ে করি, আর ওদিকে দাদাও যাতে তার বিবাহিত জীবনে সুখী হতে পারে, এটাই হয়তো ঠিক। ওদিকে দেখা যাচ্ছে অভ্র, সেও তার বউয়ের ছবি দেখছে আর তার বউয়ের বলা কথাগুলো তার কানে ভাসছে। সে যে আদিত্যর সাথে এই বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু সে তার দাদার হাত ধরে এসেছে। তো এই কথাগুলো তার মনের মধ্যেও কিন্তু ভাসছে। ওদিকে পরমাও দুঃখী, সে খাওয়ার প্লেট তো হাতে নিয়ে আছে, কিন্তু খাবার তার মুখে ঢুকছে না, আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। তো এই চলছে চারজনের মনে। এবার দেখা যাচ্ছে আদিত্য সুদীপার কাছে এসেছে, সুদীপা তার বাবার কথাই ভাবছে। আদিত্যকে দেখে দাঁড়ায় সে। আদিত্য বলছে আসলে আমার নবীনপুরে থাকার মেয়াদ শেষ হয়ে এসেছে, আমাকে কলকাতায় ফিরে যেতে হবে, তাই আমি আপনার কাছে আপনার মতটা জানতে এসেছি, আপনি কি ঠিক করলেন, আপনি বিয়ে করবেন আমাকে? সুদীপা তখন বলছে যে বাবার স্বপ্ন ছিল আমি বড় ডাক্তার হব, তার জন্য আমাকে কলকাতায় যেতে হবে, আপনাকে বিয়ে করে যদি আমার সেই স্বপ্ন পূরণ হয় তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আপনার বলা কথাগুলো আপনাকে মনে রাখতে হবে, মানে আদিত্য যে বলেছে তাদের মধ্যে যাতে কোনো সম্পর্ক না থাকে, এই সমস্ত কথা। তো সুদীপা বলছে যে আমি আপনার কাছে কোনোদিনও কোনো আশা করিনি আর কোনো আশা রাখবও না।
এই বিয়েটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের একটা পথ, মানে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি বিয়েটা করব, তাই বলছে। তো এবার ছেলে মেয়ে দুজনেই রাজি হয়ে গেছে শুনে এবার গ্রামের মানুষজন এসেছে, তারা কেউ বিয়ের শাড়ি নিয়ে এসেছে, পিসিমণি মেয়ের মায়ের যে গয়নাগুলো ছিল সেগুলো তাকে দিচ্ছে। মানে গ্রামবাসী বলছে সত্যি মেয়েটার যে একটা গতি হলো না, এটা ভেবেও শান্তি, না হলে মেয়েটা কোথায় যেত, কি হতো, তার এত উজ্জ্বল ভবিষ্যৎ, সত্যি খুব ভালো লাগছে যে মেয়েটা একটা ভালো হাতে পড়লো। এইভাবে সবাই গল্প করছে আর কি। সুদীপা কিন্তু চুপ করে বসে আছে, বলছে যে পিসি বলছে মেয়েটা কেমন শোকে পাথর হয়ে গেছে। ওদিকে আদিত্যর বাড়িতে আদিত্য তার ভাই বোনদের ফোন করে মানে ইনভাইট করেছে, মানে তার গ্রামে যেতে বলেছে। কেন কি কারণ সেসব বলেনি, শুধু গ্রামে যেতে বলেছে। তো ভাই বোনদের তো সেই মজা, তো বলছে যে বাহ এটা একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়ে যাবে, দারুণ ব্যাপার হবে, কিন্তু অ্যাডভেঞ্চার হবে, বাহ দারুণ হবে। তো এবার বড়রা বলছে ঠিক আছে পরমাও সঙ্গে যাক, একাই তো থাকে, সে একা থেকে কি হবে, তার মনটাও ভালো হবে, সেও সাথে যাক। তো এবার সবাই মিলে সাথে যাবে আর কি। আর আদিত্য ডেকেছে, এই কথা শুনে পরমা তো যাবেই, ওর তো মনে তাও একটু হাসি ফুটেছে মুখে। সঞ্চারী বলছে যাই গিয়ে আমরা বরঞ্চ আদিত্যর জন্য আসার পথে একটা টুকটুকে বউ নিয়ে আসবো। তখন বড়মা বলছে একদমই না, আমি কোনো গ্রামের মেয়েকে বরদাস্ত করব না, আমি শহরের বনেদি বাড়ি থেকে মেয়ে নিয়ে আসবো। বলছে ঠিক যেমনটা পরমাকে নিয়ে এসছে, পরমার মতোই, তাই বলছে। পরমাও শুনে চুপ করে আছে। ওদিকে আদিত্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে এটা ভাবছে আমি কি সুদীপার সাথে ঠিক করছি, ওকে তো আমার বলা উচিত যে আমি তো মানে অন্য কারো সংসার বাঁচাতে, অন্য কারোর থেকে দূরে যেতে আমি এই বিয়েটা করছি। না না, আমাকে বলতেই হবে, না হলে তো আমার সুদীপাকে ঠকানো হবে, না না আমি এমনটা করতে পারি না। এই বলে হেঁটে যাচ্ছে আর সুদীপার কাছে পৌঁছয়। সুদীপার ওখানে তখন প্যান্ডেল করা মানে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, গায়ে হলুদ বলে সুদীপাকে আনা হয়েছে। তো আদিত্য সুদীপার কাছে গিয়ে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে হ্যাঁ বলুন, কি বলবেন, যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না? বলে না না এইসব নয়, অন্য কথা। তখন গ্রামবাসী আসে, এসে তারা একটা আংটি তারপরে ঘড়ি ছেলেকে দেয়, বলছে যে এইসবের কি দরকার ছিল। বলে খুব সামান্য জিনিস হলেও নাও বাবা, আমরা গ্রামের সবাই মিলে চাঁদা তুলে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে পেরেছি তোমার জন্য। তো এই বলে আদিত্য নেয়। এরপরে বলছে যে ঠিক আছে তাহলে এবার গায়ে হলুদ হোক। তো আদিত্য বলছে আমি একটু কথা বলতে এসেছিলাম ওর সাথে। তো সুদীপা বলছে ঠিক আছে আমি একটু কথা বলে নিই, ওনার সাথে আমারও কিছু কথা আছে। তো এই বলে সবাই ওদেরকে একটু স্পেস দেয় যাতে কথা বলতে পারে। তো কথা বলতে যাবে কি, ততক্ষণে গ্রামবাসী এসে ডেকে নিয়ে চলে যায়, কারণ গায়ে হলুদের সময় হয়ে গেছে। সুদীপা মনে মনে বলছে কি বলতে এসেছিলেন উনি। তারপর আবার ভাবছে থাক আমার কি তাতে যায় এসে, আমার তো এইসবে কোনো কিছু যাই আসে না, আমি শুধু বাবার ইচ্ছে রাখতেই এই বিয়েটা করছি আর আমার স্বপ্ন পূরণটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এই বলে তার গায়ে হলুদ শুরু হয়ে যায়। এরপরে তার বাবার কথাগুলোই মনে করতে থাকে। তার বাবা তার হাত এক সুরক্ষিত হাতের উপর তার হাতটা দিয়ে যেতে চেয়েছিলেন। তো সুদীপা চোখ বন্ধ করতে আদিত্যকে দেখতে পায়, মনে মনে বলছে আমি ওনার মুখ কেন দেখলাম। এদিকে ভাই বোনরা কিন্তু গ্রামে পৌঁছে গেছে, তো তাদের সামনে দিয়ে কিন্তু বিয়ের সমস্ত জিনিসপত্র যাচ্ছে। তো মুটুকটা পড়ে যাবে কি, পরমা ধরে নেয়, বলে এই যে আপনাদের বিয়ের মুটুক পড়ে যাচ্ছে। বলে বাঁচিয়ে নিলে মা, নাহলে বিয়েটাই হতো না। তো এ বলে বলছে যে ওরা জিজ্ঞাসা করছে গ্রামে বিয়ে নাকি, বলে হ্যাঁ ওই বড় মন্দিরে একজন ডাক্তারনির সাথে পুলিশের বিয়ে। তো এই কথাটা শুনে কিন্তু সবাই কিছু মনে না করলেও পরমার মনে খটকা লাগে। তো এরপরে অভিকে ফোন করে, মানে অভি ফোন করে আদিত্যকে আর কি, যে কোথায় আছে না আছে, কারণ ওদিকে সঞ্চারী আর কি মারছে, দেখা গেল কি আমাদের বাড়ির পুলিশেরই বিয়ে। তো পরমার মনে আরও খটকা লাগে। তো অভি ফোন করে আদিত্য বলে হ্যাঁ বড় মন্দিরে চলে আয়। তো সেই বড় মন্দিরে চলে আয়। তো এই ব্যাপারটা শুনে কিন্তু পরমার আরও খটকা লাগে। পরমা বলে চলো আমাদের দেরি করে লাভ নেই, এক্ষুনি পৌঁছতে হবে। সঞ্চারী বলছে দেখা গেল আমরা গিয়ে দেখছি যে আমাদের পুলিশবাবুরই বিয়ে। মজা করছে, কিন্তু মজাটা সত্যি হয়ে যাবে ভাবতে পারছে না। এই বলে ওরা আবার মন্দির যাওয়ার পথে রওনা হয়। আর এদিকে আদিত্যর বাড়িতে গ্রামের মহিলারা আবার এসেছে তত্ত্ব দিতে, মানে বিয়ের পোশাক দিতে, যে এই পোশাক পরে তুমি যাবে। বলছে এইসবের কি প্রয়োজন ছিল। বলে এইটুকু তো করতেই হবে বাবা, নাহলে বিয়েটা কি করে হবে। যদিও কাপড়টা অতটা দামি নয় তবুও। তো আদিত্য কাপড়টা নেয়, নিয়ে আদিত্যকে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে। এরপরে পরমাকে বিয়ের মণ্ডপে নিয়ে আনা হয়েছে, পান পাতা মুখে দিতে বলছে, সে পান পাতা মুখে দেয়। ততক্ষণে আদিত্যও চলে আসে। এরপর শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টি করতে যাবে, তখন আদিত্য তার দিকে তাকিয়ে আছে, কিন্তু মেয়ে কিন্তু আদিত্যর দিকে তাকায় না, সে অন্যদিকে তাকিয়ে আছে নিচের দিকে, আর বাবার কথাই ভেবে যাচ্ছে। এরপর মালা বদল হবে কি, তখন চলে আসে গ্রামের সে প্রামাণিক হাতে ফুলের বুকে নিয়ে। বলে বাবা বিয়ে তো হয়ে যাচ্ছে দেখছি, মনে মনে এই ছিল। আদিত্যকে বলছে, সে বলতে পারতেন মা বাপ মরায় মেয়েটাকে ফুসলে নিয়ে যাবেন, এখানে বিয়ে করবেন আর শহরে ফুলসজ্জে করবেন।
তখন এটা শুনে তো আদিত্য আর সুদীপা সেই রেগে যায়। আদিত্য বলছে একদম চুপ করে থাকবেন, মুখ সামলে কথা বলবেন, না হলে এক্ষুনি ফোর্স ডেকে বলছে কি করবেন, মারবেন? সুদীপা বলছে মারবো, আমি মারবো। বলছে বাবা এত রাগ করতে নেই, এত রাগ করতে নেই। তখন ওখানে একজন বয়স্ক মহিলা বলছে এভাবে, মানে সুদীপা আগে বলছে তারা মার না খেলে তোর হবে না তো, এই বলে একটা চড় মারে টেনে, বলে একটা চড়ে হবে না, দুটো লাগবে, আরেকটা চড় মারে টেনে। তখন তো সুদীপার উপর রেগে যায়। তখন একজন বয়স্ক মানে মহিলা বলছে যে এই নে, হাতে হবে না রে, এই লাঠিটা দিয়ে মার। এই বলে সুদীপাকে লাঠি দেয়, আর সেই লাঠির বাড়ি দিয়ে মারতেই থাকে, মারতেই থাকে। আর অন্যান্যদের আদিত্য ধরে নেয়। তখন ফোর্স আসে, আর ফোর্স ওদেরকে ধরে নেয়। সুদীপাকে আটকাতে গেলে আদিত্য বলছে ছেড়ে দিন, ওনাকে আটকাবেন না, ওনার মনে যত রাগ আছে, যা কিছু আছে সব কিছু ওনাকে একটু হালকা করতে দিন। এই বলে সুদীপা মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, এই বলে মারতে মারতে হাঁপিয়ে গেছে। তখন কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তখন আদিত্য ধরে নেয়। তখন বিয়ের মণ্ডপে আবার সবাই ডাকছে। সুদীপা বলছে বলো কি করতে হবে আমাকে। এই বলে তারা এবার যায়। এবার বিয়ের যথারীতি সমস্ত নিয়ম আচার যা কিছু করা হচ্ছে। বিয়ে হচ্ছে, ধীরে সুস্থে বিয়ে হচ্ছে। আদিত্য পরমাকে মানে সুদীপাকে আবারও বলছে আপনাকে শুধুমাত্র আপনার দায়িত্ব নিতেই কিন্তু আমি বিয়েটা করছি। এই বিয়েতে কিন্তু কোনো আশা রাখবেন না আমার কাছ থেকে, মানে স্বামী স্ত্রী ভালোবাসার। সুদীপা বলছে আপনার কাছ থেকে আমি কোনোদিনও কোনো আশা করিনি, আর আগামীতেও করব না। আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে আর বাবার ইচ্ছে পূরণ করতে বিয়েটা করছি। তো যাই হোক, এরপরে বিয়ে হচ্ছে। এবার পালা সিঁদুরদানের। তো আদিত্যও কিন্তু মনে মনে পরমার বিয়ের কথাটাই ভাবছে, তার দাদার সাথে যে বিয়ে হয়ে যায় এইসব কথা ভাবছে। তো এরপরে সিঁদুরদান, সিঁদুর পরিয়ে দেওয়া হয়। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু পৌঁছে যায় তার ভাই বোনেরা সেখানে। তারা দেখে তো অবাক, দাদা ভাই তুই এটা কি করছিস? পরমা বলছে আদিত্য তুমি তোমার বিয়েতে আমাকে এভাবে ডেকে নিয়ে আসলে? আদিত্য বলছে পরমা। তখন সুদীপা উঠে দাঁড়ায়, মানে একদম পরমার মুখোমুখি, মানে দুই বোন এবার কিন্তু মুখোমুখি হলো, একে অপরের সাথে দেখা হলো, যদিও জানে না তারা দুই বোন। বলছে তুমি পরমা, আর পরমা ওকে বলছে তুমি সুদীপা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের এক সুন্দর রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পর্বটাকে কিন্তু বেশি বেশি করে দেখা চাই, আগেই বললাম। এটা কিন্তু আমার আবদার তোমাদের কাছে, তাহলে আমি আরও ভালো ভালো করে রিভিউ তোমাদের কাছে নিয়ে আসবো। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।